নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এজলাস ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক হলো তাঁর। আর সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না করে তীব্র আক্রমণ করলেন, প্রশ্ন তুললেন তার বিচারপতি থাকাকালীন অভিসন্ধি নিয়ে এবং একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন যে তিনি যেখানেই দাঁড়াবেন সেখানে চাকরি প্রার্থীদের নিয়ে ময়দানে নামবে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে আমরা দেখেছি যে বিজেপির মুকুটের একটি পালক মুকুটমণি তিনি নীরবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস শিবিরে। এবং আজ যে মিছিলে, নারী দিবস উপলক্ষে যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হাঁটলেন, সেখানে পায়ে পা মেলালেন মুকুটমণিও। মাত্র এক সপ্তাহ আগেই, ইনফ্যাক্ট সপ্তাহ এখনো ঘোরেনি, কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মঞ্চ আলো করেছিলেন মুকুটমণি। এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে। আর আজ সারা দিন ধরে ধুন্ধুমার নিউ টাউন এবং সংলগ্ন এলাকায় যখন বিজেপির প্রতিনিধি দল তারা সন্দেশখালি যাচ্ছেন, তাদের নিউ টাউনের হাতিশালা ক্রসিংয়ের কাছে আটকে দেয় পুলিশ। চলে ধুন্ধুমার পরিস্থিতি। লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্র পল, ভারতী ঘোষদের দীর্ঘক্ষণ নিউ টাউন থানায় আটকে রাখা হয়। সন্ধেবেলা ছাড়া হয় তাদের। তারা অভিযোগ করছেন যে কোনো কাগজপত্র ছাড়াই তাদের গ্রেফতার করা হয়েছিল। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, এবং তৃণমূলের পক্ষ থেকে যোগ দেবেন কৌশিক বিশ্বাস কিছুক্ষণের মধ্যে। আমি শুরুতে দেখাবো এজলাস ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। भारत माता की जय, भारत माता की जय। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে। কোর্ট কাছারির জীবনে আগাম ইতি টানার কথা আগেই জানিয়েছিলেন রাজনৈতিক ইনিংস শুরুর কথাও। সেই কথা মতো বৃহস্পতিবার বিজেপির হাত ধরে রাজনীতিতে অভিষেক হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সম্বর্ধনা দেওয়া হয়েছে নতুন জায়গায়, নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা বৃহত্তর জায়গা। কিভাবে ইউটিলাইজ করবেন মানুষের সঙ্গে? যেভাবে আমাকে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব দলের পক্ষ থেকে পালন করব সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসে তৃণমূলের কটাক্ষ। জোড়াফুল শিবিরের এক্স স্যান্ডেলে মাই লর্ড লেখা একটি ছবি পোস্ট করা হয়, যেখানে জলজল করছে বিজেপির পদ্ম প্রতীক। শাসক দলের আক্রমণ অবশ্য সোশ্যালে আটকে থাকেনি। এদিন ধর্মতলার সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কেউ কেটা, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব। তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। তৃণমূল নেত্রীকে নিশানা করে পাল্টা সরব গেরুয়া শিবিরও। দেখুন, মুখ্যমন্ত্রী আবার মানুষকে বিভ্রান্ত করছেন এবং যেরকম ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রী পয়সা নিয়ে চাকরি দেবেন, চাকরি বিক্রি করবেন, আর কেউ কিছু বলবেন, এটা হতে পারে না। প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিজেপির তৃণমূল তরজার মধ্যেই রাজ্য রাজনীতিতে ফের ফুলবদল। ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাঁটলেন বিজেপির মুকুটমণি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি দেবজিতের কাছে আসি। দেবজিৎ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই দিন দাঁড়িয়ে ডরিনা ক্রসিংয়ের সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। প্রথমত তিনি বলছেন যে মুখোশ খুলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাম করে করে নানান আপত্তিকর কথা তিনি বলেছিলেন, এবং সেটা বিচারপতির চেয়ারে বসে। এবং তিনি বলছেন যে যেখানে তিনি দাঁড়াবেন সেখানে এই চাকরি প্রার্থী যাদের যোগ্য চাকরি
তার কথা মতো, তার অভিযোগ মতো খেয়েছেন জাস্টিস গাঙ্গুলি, তাদেরকে নিয়ে ময়দানে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ব্যতিক্রমী বা চাকরি যারা পেয়েছেন ব্যতিক্রমীভাবে, তো তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন, এটার বড় কথা কি আছে? আর সংস্কৃতি তো দিদি কোনো দোকানে 100 গ্রাম 500 গ্রাম বিক্রি হয় না, যে 500 গ্রাম সংস্কৃতি কিনলাম, জলে গুলে 2 চামচে করে দিনে 3 বার খেয়ে নিলাম, সুন্দর মুখের ভাষা বেরোবে। এটা তো স্কুল, পরিবার, এসব থেকে আসে। এগুলো তো আমরা কিছু, মানে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরম আক্রমণ বারবার হয়েছে, এর থেকেও ন্যাক্কারজনকভাবে সবাইকে আক্রমণ করা হয়েছে। অন্যান্য বিচারপতিদের বাড়িতে পোস্টার মারা হয়েছে, সেই সব দুষ্কৃতী এখনো ধরা পড়েনি বলে কলকাতা পুলিশ এইসব করেছে। যদিও প্রশাসন আর তৃণমূলের মধ্যে খুব একটা ফারাক ইদানিংকালে দেখা যাচ্ছে না। কি এক্সপেক্ট করেছিলেন যে বিচারপতি রাস্তায় বসে থাকা, বছর পর বছর ধরে বসে থাকা, মানে দিন হিসাব করতেন, আজকে 700 দিন, আজকে 722 দিন, আজকে 530 দিন, এরকম হতো। সেই লোকেদের পাশে দাঁড়িয়ে, সেই ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছেন বা তাদের ফেভারে অর্ডার দিচ্ছেন, সেটা বেআইনি অর্ডার নয়, আইন দেখেই তাদেরকে সাজা দেওয়ার চেষ্টা করছেন। যারা ব্যতিক্রমীভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি খাচ্ছিলেন, এবং যারা সত্যি সত্যি মেধা দিয়ে, যাদের মেধা প্রতারিত হয়েছিল তাদের চাকরি দেওয়ার চেষ্টা করছিলেন। সত্যি তো এটা তো অন্যায়। আজকে যদি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি ওই সময় বিচারকের আসনে না থাকতেন, আর ইডি যদি না তদন্ত করত, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে অপা বলে কিছু আছে। আমরা জানতেই পারতাম না যে এই তৃণমূলের সব বড় বড় নেতৃত্বের মন্ত্রীর মেয়েরা বছর গেলে নাকি 3 কোটি 4 কোটি টাকার টিউশনি করে। টিউশনি তো আমাদের তো বাবা এরকম টিউশনি আমরাও ছোটবেলা অনেকে করেছি। এখানে জানতুম না। আমি একটু আসি সৈকতের কাছে। সৈকত, এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলতেন, আমি নিশ্চিত যে তোমরা রে করে উঠতে। আজকে দাঁড়িয়ে যারা আশাহতের তালিকায়, তাদের মধ্যে বামেরা অন্যতম, কারণ তারা কোথাও জাস্টিস গাঙ্গুলির মধ্যে একটা বাম সত্তা, তারা কোথাও, যদিও জাস্টিস গাঙ্গুলি দর্থহীন ভাষায় বলেছেন যে তিনি বামপন্থী না, তিনি আস্তিক, তিনি ভগবান এবং ধর্মে বিশ্বাস করেন, তাই সিপিএমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু মোটামুটিভাবে তাকে বাম মনস্ক এবং তার একটা বাম সত্তা, এটা খুঁজে পেয়েছিলেন বামেরা। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন, বিচারপতি থাকাকালীন ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কি বলবে? না দেখুন, প্রতিবাদী চরিত্র যখনই কোনো সমাজের মধ্যে দাঁড়িয়ে তার অবস্থান ধীরে ধীরে স্পষ্ট করতে থাকে, তখন তাকে স্বাভাবিকভাবে বাম মনোভাবাপন্ন বলেই মনে হয়। কিন্তু যতক্ষণ না তার ভাবনা চিন্তা, মননের মধ্যে ধর্মীয় আস্থার উপরে, ধর্মীয় বিভাজনের রাজনীতির উপরে তার আস্থা প্রকাশ পায়, তখন তাকে বাম বলে চিহ্নিত করা যায় না। আমার বক্তব্যটা একটু অন্যরকম। আমি বলছি, আজকে বিচারপতি গাঙ্গুলি বিজেপিতে যোগদান করলেন বলেই যে তাকে আমি খারাপ বলবো এমনটা নয়। আমরা বামপন্থীরা আগেও মনে করতাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত মানুষকে এক জায়গায় আসতে হবে, তৃণমূল বিরোধী লড়াইয়ে। কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে দাঁড়িয়ে বিজেপির মধ্যে কি কেউ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। অনেক তৃণমূলের বিরুদ্ধের ভোটার যারা মনে করে যে বিজেপিকে ভোট দিলেই তৃণমূলকে এখানে টাইট দেওয়া সম্ভব, ন্যাচারালি সেই অংশের ভোটারটা বিজেপিকে সমর্থন করে। কিন্তু সেই অংশের ভোটারটা তো আরো এনকারেজড হবে বিচারপতি গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্ব, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে, এবং যেটা তিনি দাঁড়াবেন না। আমি এই জায়গায় রক্তক্ষরণটা কাদের হবে? আমি একটু বামেদের হবে। দুটো লাইন বলি। আমি বলছি এই জায়গাটাতে একটা প্রশ্ন চিহ্ন, যেটা হচ্ছে ঘুরপথে বিচারপতি গাঙ্গুলি কিন্তু তৃণমূলের যে স্ট্যান্ড পয়েন্ট তাকে মান্যতা দিলেন। এতদিন ধরে তৃণমূল কি বলতো যে বিচারপতি যে রায় দিচ্ছেন সেটা প্রতিহিংসামূলক, সেটা তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে টার্গেট করে রায় হচ্ছে। বিচারপতি গাঙ্গুলি যদি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় সিদ্ধারা সোজা দেখে লড়াই করতেন, তাহলে আজকে যে মানুষের সমর্থন পেতেন। আজকে যখন বিজেপিতে যোগদান করলেন, তখন কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের যে দাবি দেওয়া বক্তব্য, সেটা কোথাও মান্যতা পেল। আমি বলছি এই সমস্যা শুধুমাত্র পশ্চিমবাংলার বিচারপতি গাঙ্গুলির ক্ষেত্রে সমস্যা নয় মুপিয়াদি। এই সমস্যাটা হচ্ছে গত 1-1.5 বছর ধরে চলছে গোটা দেশের রাজনীতিতে। রাম মন্দির নিয়ে রায় দেওয়া 3 জন বিচারপতি গোটা দেশের রাজ্যসভায় সাংসদ হয়েছেন, অথবা কোনো না কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছেন। যার রিসেন্ট একটা উদাহরণ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল রঞ্জন গগৈয়ের কথা বাদ দিলাম। যোগী আদিত্যনাথ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে, তিনি একটা জায়গায় বলেছিলেন যে মোদী সরকার, কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত যে বিচার ব্যবস্থাকে যদি রাজনীতির মধ্যে আঙিনায় নেওয়া হয়, তাহলে মানুষের আস্থা বিচার ব্যবস্থা থেকে সরে যায়। আমরা যোগী আদিত্যনাথের বক্তব্যকে কোট করছি না, কিন্তু আমরা বলছি যে গোটা দেশে আমরা বামপন্থীরা যে কথা বলতাম যে সংবিধান, বিচার ব্যবস্থা সবটা পকেটে পড়তে চাইছে মোদী সরকার। আজকের দিনে দাঁড়িয়ে বিচারপতি গাঙ্গুলির বিজেপিতে যোগদান সেই পদক্ষেপকে কিছুটা এগিয়ে দিল। আমি আর একটা কথা শুধু অ্যাড করবো। একদিকে সিবিআই এর বিশেষ সলিসিটর জেনারেল তার বদলি হয়ে যাওয়া, উল্টো দিকে যে বিচারপতি লড়াইটা তার অবসর সময় অবধি লড়তে পারতেন ভালোভাবে, তার আগে রিটায়ার করে বিজেপিতে চলে যাওয়া।
কালীঘাটের কাকু থেকে শুরু করে 4 জন মন্ত্রী জেল যাত্রা থেকে শুরু করে অভিষেককে এই ধরবো কবে ধরবেন? ভোটের পর তৃণমূল বিজেপির কৌশিক বিশ্বাস ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমার কৌশিক বাবুর কাছে এখানে প্রশ্ন, যে কৌশিক বাবু, এটা ঠিকই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি বিচারপতির পদে ইস্তফা দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন। তার মানেই গত 2-2.5 বছর ধরে যে সমস্ত সিগনিফিকেন্ট রায় বা যে সমস্ত সিগনিফিকেন্ট অবজারভেশন তিনি দিয়েছেন, সেই সমস্তটা সারবত্তাহীন হয়ে যায় বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায় বা নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদের টার্গেট করে হয়ে যায়। এই সরলীকরণ কি করা যায়? দেখুন, এই সরলীকরণটা নিশ্চিত করেই করা যায় যখন আমরা দেখি প্রাক্তন বিচারপতি বলছেন যে দে অ্যাপ্রোচড মি অ্যান্ড আই অ্যাপ্রোচড দেম। তার মানেটা কি? একই সঙ্গে তিনি বলেছেন যে 7 দিনের মধ্যে গোটাটা হয়েছে। হ্যাঁ, এরপরে উনি অফিসিয়ালি পদত্যাগ করেছেন 5th মার্চ। আপনারা ওনার 3rd মার্চের বক্তব্যগুলো দেখুন। 3rd মার্চ যখন উনি পদত্যাগ করেননি, তখন কিন্তু উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ভালো। এইটা কি একজন বিচারপতি ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্ত দিতে পারবেন যে একজন সিটিং বিচারপতি, কারণ তখনও উনি পদত্যাগ করেননি, 3rd মার্চ উনি এই কথা বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ভালো। আসলে ওই কথাটাই আমাদের মনে পড়ে যাচ্ছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমরা প্রথম থেকে বলে আসছি ওনার একটা হিডেন রাজনৈতিক এজেন্ডা ছিল। ফাইনালি হি ডিড জাস্টিস। উনি বিচার ব্যবস্থার প্রতি জাস্টিস করে মুখোশটা খুলে ফেলে এইবার রাজনীতির আঙিনায় এসছেন। এবার ওনার রায়ে জনগণ দেবে, শুধু একটু অপেক্ষা করে দেখুন। ওনার জামানত জব্দ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। উনি তো বলছেন ডায়মন্ড হারবারে যদি উনি দাঁড়ান 2 লাখের ওপর ভোটে জিতবেন। দেখুন, সেটা হচ্ছে যে মানসিক অসংলগ্ন কথাবার্তা মানুষ কখনো কখনো এরকমভাবে বলে। এবার উনি ক্লেম করতে পারেন উনি 2 লাখের উপর ভোটে জিতবেন, আর আমরা বলছি যে জনগণ বলছে যে উনি জামানত ওনার বাজেয়াপ্ত হবে। তার কারণ একটা জিনিস ম্যাডাম, আপনি এটা একটুখানি খুব ডিপলি ইন্ট্রোস্পেক্ট করলে বুঝতে পারবেন যে কি সাংঘাতিক একটা ব্লো টু দি ইন্ডিয়ান জুডিশিয়ারি, যে একজন সিটিং বিচারপতি তার চেয়ারে বসে ভিতরে গোপন যোগাযোগ রেখে একের পর এক রাজনৈতিক মন্তব্য করেছেন, একের পর এক, এবং যেগুলো কিনা বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। 2 নম্বর হচ্ছে টোটালি আউট অফ দ্য কনটেক্সট। আমরা ধরুন এখানে রাজনীতির আলোচনা করতে এসে আমি যদি হঠাৎ ইউরো কাপ নিয়ে কথা বলি, সেটা যেমন একটা টোটালি আউট অফ দ্য কনটেক্সট। আপনি যদি দেখেন ওনার 60% অফ দ্য কমেন্টস ওয়ার কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড, যার জন্য আমাদের। আমি সৌম্যদার কাছে আসি, কারণ এই বিচারপতি গাঙ্গুলির মধ্যেই অধীর রঞ্জন চৌধুরী জাস্ট কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে খুঁজে পেয়েছিলেন। না, আমি প্রথমে বলি যে দুটো প্রসঙ্গ নিয়ে যোগ্য দাবিদারকে না, দুটো প্রসঙ্গ নিয়ে একদম ভিন্ন আলোচনা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর আজকের আলোচনাটা দিয়ে শুরু করি। মুখ্যমন্ত্রী বলেছেন যে বদনাম করার চেষ্টা করা হয়েছে, অভিষেকবাবুকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। আমি বলছি যে তার সঙ্গে 1000% বিরোধিতা থাকতে পারে। আমাদের অভিজিৎবাবু যে দলে জয়েন করেছেন তার সাথে নৈতিকতায় বিরোধিতা আছে। কিন্তু আপনি বলুন, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে তিনি যতক্ষণ জাজ ছিলেন, এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন চুরি হয়নি, দুর্নীতি হয়নি, অভিজিৎবাবু সব চক্রান্ত করেছেন। মানে বিরোধীরা যেরকম চক্রান্ত করে, অভিজিৎবাবুও জাজ অবস্থা থেকে চক্রান্ত করেছেন। এবং আমাদের টাকা খরচা করে যখন সুপ্রিম কোর্টে গেছেন, সেই রায়গুলো যখন স্টে অর্ডার এসছে বা তার তথ্যের ভিত্তিতে তাকে রাখা হয়েছে, মানে আমাদের তৃণমূলের মুখপাত্র যেটা বলতে চাইছেন, সেটাও সুপ্রিম কোর্টের জাজেরা চক্রান্ত করেছে। আর ধর্মতলা যে ছেলেমেয়েগুলো বসে আছে এতদিন চাকরির জন্য না পেয়ে, তারা সব লুডো খেলছে, বসে বসে ক্যারাম খেলছে বা লুডো খেলছে। এর অদ্ভুত যুক্তি। ক্রুসেড এগেনস্ট করাপশন, যতক্ষণ তিনি বিচারপতি ছিলেন তিনি যে সমস্ত সাহসিকতার সঙ্গে রায় দিয়েছেন, যুদ্ধ করেছেন উনি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু তিনি যখন দল পরিবর্তন করছেন, এমন একটা দলে যাচ্ছেন, এমন মনে হচ্ছে যে লাদেনকে সঙ্গে নিয়ে উনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছেন। লাদেন সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এখন উনি বিশ্বজিৎ কুণ্ডুকে সামনে রেখে উনি চাকরি চোর টেট ধরতে বেরিয়েছেন। অদ্ভুত লাগছে আমার দেখতে। আচ্ছা, বলছেন যে শুভেন্দু অধিকারী কাগজে করে টাকা নিয়েছে, তা আপনারা দেখেছেন নাকি? তার মানে একটা সাবজুডিস কেসকে উনি তার আগেই বলে দিচ্ছেন একজন প্রাক্তন বিচারপতি যে এটা, তাহলে কি আপনি অপরাধী বাঁচাচ্ছেন না? আমি একটু সম্বিতের কাছে আসব। আমার একটা পয়েন্টই ছিল যে আমি তার মানে বলতে চাইছি যে স্বাধীনতার পর থেকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, সেই ব্যাপক কেলেঙ্কারি আপনি সেই দলে গেলেন,
আপনি কি বলবেন? আপনি না বলেছিলেন কোর্টে দাঁড়িয়ে সিবিআইডি কাজ করে না, কাজ করতে দেওয়া হচ্ছে না, আপনাদের কাজ করতে দিচ্ছে না, তাহলে তাদের প্রভু কারা? সেই দলে আপনি গেছেন। আমি তো বলছি লাদেনকে সঙ্গে নিয়ে উনি আমি সন্ত্রাসবাদের একটু বিরুদ্ধে লড়াই সম্বিতের করতে কাছে নেমেছেন। আসি। সম্বিত, যে আজকে আমরা দেখলাম যে মুহূর্তে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুরোধার নিশানায় বিঁধলেন বিচারপতি গাঙ্গুলিকে এবং বললেন যে যেখানে তিনি প্রার্থী হবেন সেখানেই চাকরি প্রার্থীরা, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদেরকে নিয়ে আসরে নামবে তৃণমূল কংগ্রেস। এক্স্যাক্টলি, এটাই তো জাস্টিস গঙ্গোপাধ্যায় তার প্রাপ্য। কারণ তিনি বিচারপতির আসন থেকে যখন নেমে রাজনীতির ময়দানে নেমেছেন, তাহলে তাকে এইগুলো শুনতে হবে, তাকে এইগুলোর মোকাবিলা করতে হবে। তিনি যতক্ষণ বিচারপতি ছিলেন ততক্ষণ পর্যন্ত তার উপরে একটা কোনো আস্থা, নিরপেক্ষতা তিনি বজায় রাখছেন এটা মনে হচ্ছিল। কিন্তু তিনি যখন এই সিদ্ধান্ত নিলেন যে তিনি আর বিচারপতি থাকবেন না, ইস্তফা দেবেন এবং বিজেপিতে জয়েন করবেন, তখনই তিনি আসলে বিজেপির সুবিধে করলেন না তৃণমূলের বেশি সুবিধা করে দিলেন, সেটাই একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন যে তিনি যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদেরকে নিয়ে তিনি রাস্তায় নামবেন। কারণ তাদের চাকরি পাওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন, চাকরি থাকা উচিত ছিল বলে তিনি মনে করেন, যেটার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এখন এই যে কথাগুলো বলার তিনিই সুযোগ করে দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে শুধুমাত্র তিনি তৃণমূলের সুবিধা করলেন না, এখন বিরোধীদেরও কিন্তু সেই ইস্যুগুলো নিয়ে আবার নতুন করে বলতে হবে, বোঝাতে হবে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়েছিলেন সেটা মানুষের পক্ষে ছিল। তো এই জায়গাটা তৈরি করলেন কে, যে এখন এই কথাটা আবার নতুন করে যদি বিরোধীদের বোঝাতে হয়, নতুন করে মনে করিয়ে দিতে হয় যে কে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কে টিউশনি করেছেন, কে চাকরি করতে যাননি কিন্তু বাড়িতে বসে বসে মাইনে পেয়েছেন, এইগুলো আবার করে মনে করাতে হবে। এবং এই সবগুলো এই প্রশ্ন চিহ্নের মুখেই পড়বে, কারণ আমাদের সবারই মনে হবে যে তিনি কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো করেছেন। একজন বিচারপতি তিনি যদি বলেন যে তিনি যখন বিচারপতি রয়েছেন তখন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা যোগাযোগ করেছে, তিনি আলোচনা চালিয়েছেন, এটা কখনো সম্ভব? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিকভাবে যাই আক্রমণ হোক না কেন, তিনি একজন প্রচারমুখী মানুষ, তিনি চান যে প্রচারের আলোয় থাকতে। তো এখন 6 মাস পরে তিনি রিটায়ার করতেন অটোমেটিক্যালি, কিন্তু রাজনীতির ময়দানে তিনি নামলেন। এই যে আমরা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে তিনি কি মন্তব্য করেছেন, তিনি কি মন্তব্য করেছেন এবং কতগুলো তার সেই মন্তব্য তার রায়ের মধ্যে জায়গা পেয়েছে, সেটাও কিন্তু দেখতে হবে। দেবজিৎ এখানে আছেন, তিনি বলতে পারবেন যে আমি আসবো এরই মধ্যে একটু শোনাবো সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী, তিনি কি বলছেন। বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে। এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন, তার আগে গোমূত্র দিয়ে বুকটাকে গার্গেল করে নিতেন, গার্গেল করে নিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন, বিচারের বাণী, এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। দেবজিৎ, বর্ধমানের কার্জন গেটের উল্টো দিকে দাঁড়িয়ে সায়নী ঘোষ বক্তব্য রাখছিলেন। জানেন এই গেটটা কে তৈরি করেছেন? মমতা দিয়ে আসার আগে কেটা হয়েছিল। তো দেখুন উনি কি বলছেন ওটা বড় কথা না, উনি এরকমই বলেন, উনি খুব ভালো বলেন, আমাদের এন্টারটেনমেন্টের জন্য ঠিকই আছেন, বিভিন্ন ওই প্ল্যাটফর্মের জন্য ঠিক আছেন, তৃণমূলের প্ল্যাটফর্মের জন্য উনি ঠিক আছেন। আমি এই নিয়ে বেশি বলতে চাই না, ওনার প্রতি কোনো কটূক্তি বক্রোক্তি কিচ্ছু করছে না, উনি ওনার মতো। কিন্তু কথাটা হচ্ছে যে 2011 থেকে যখনও বিচারপতি গাঙ্গুলি বিচারক হননি, তখন থেকে বিচারক গাঙ্গুলি ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন। এই যে যারা এতদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, তারা তো 2011 থেকে বসে আছে। 2011 পর থেকে 14 থেকে তারা, মানে 13 থেকে তারা সাফারার, 12-13 থেকে তারা সাফারার, তার আগে থাকতেও সাফারার কয়েকজন আছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সবকিছু দিয়ে দেবো, সবাইকে সবকিছু দিয়ে দেবো, তার বদলে কি দিয়েছেন? আমার বলতে বলছেন, দেখুন ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে রাজা আজ উলঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে পরিষ্কার হয়ে গেছে। বিজেপির সঙ্গে নেক্সাস করেই উনি একের পর এক মন্তব্য করছিলেন এবং রায় দিচ্ছিলেন, যার জন্য সেটা কোর্টেও আমরা চ্যালেঞ্জ করেছি। সবচেয়ে আমার খারাপ লাগে চাকরি প্রার্থী যে ভাই বোনেরা বসেছিলেন তাদের সঙ্গে উনি কি নিষ্ঠুর রসিকতাটা করলেন। এই নিষ্ঠুর রসিকতাটার জবাব
ওনাকে কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ দেবেই দেবে, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। একদমই। দ্বিতীয় কথা, কংগ্রেস একদমই মুখপাত্র না। যেটা বললেন যে সুপ্রিম কোর্টের ব্যাপারে, আমরা তো সে কথাটাই বলছি যে আপনি যদি দেখেন ওনার যতগুলো জাজমেন্ট, তার মধ্যে 83% জাজমেন্ট সুপ্রিম কোর্টে রিসেন্ট কথা বলছি, হয় সুপ্রিম কোর্টে স্টেড হয়েছে অথবা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। আমরা তো সেটাই বলছিলাম যে উনি মিসগাইড করবেন না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিসগাইড করছেন করবেন ওটা। না। বোধহয় সুমন দা বোধহয় এটা বলেননি, মানে দাদা বোধহয় এটা বলেননি। উনি বলছেন যে সুপ্রিম বিচারপতি কোর্টও কি শুনুন তার শুনুন মানে শুনুন, তাই? না না না, আইনের ছাত্র হিসেবে এক মিনিট, একটা লাইন শুধু বলবো। সংক্ষেপে please। আইনের ছাত্র হিসেবে এটা পরিষ্কার করা উচিত, বিচারপতি গাঙ্গুলির বিচারপতি থাকাকালীন যে রায়, সেই রায় সুপ্রিম কোর্ট রিভার্ট করে পাঠাননি, যেহেতু সুপ্রিম কোর্ট এটা ধরে নিয়েছেন যে এটা একটা পাবলিক স্ক্যাম, পাবলিক স্ক্যাম, সেই জন্য দুজন জজ সাহেবের বেঞ্চে এটাকে পাঠানো হয়েছে। একদমই নয়, ভুল বোঝাবেন না, না না না, ব্রিগেডের প্রস্তুতির মধ্যে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রবীর চক্রবর্তী। প্রবীর, মোপরাদি, আজকে যে মিছিল ছিল তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, দেখা গেছিল যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মহিলারা হেঁটেছিলেন এবং সন্ধ্যাবেলা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যামার্কশিটের অফিসে এই মহিলাদের একাংশের সঙ্গে তিনি দেখা করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি আশ্বাস দিয়েছেন যে ওখানে যা সমস্যা চলছে সেই সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে এবং যা একটা বিশৃঙ্খলা চলছে সেই নিয়ে যাতে কারো কোনো সমস্যা না হয় সেই দিক দিয়ে প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমি একটু সৈকতের কাছে আসি। সৈকত, সন্দেশখালীর মহিলা, আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালীর কয়েকজন মহিলা তারা গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আজকে মিছিলে কয়েকজন পা মিলিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, যে ছবিও আমরা দেখলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তারা কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেন, এই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, আমি যদি বলি নারায়ণ গোস্বামী থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে পার্থবাবু পর্যন্ত, একের পর এক নেতা মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী শশী পাঁজা পর্যন্ত এই সন্দেশখালীর মহিলাদের প্রতি কুরুচিকর ইঙ্গিত করেছেন এবং তাদের অভিযোগগুলোকে নিয়ে রসিকতা করেছেন, তাদেরকে অপমানিত করেছেন। স্বাভাবিকভাবে আজকে সন্দেশখালীটা পলিটিক্যাল সাবজেক্টে পরিণত হয়েছে তৃণমূল বিজেপির কাছে। তার জন্য প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে যে বড় বড় কথা বলেন, সেই প্রধানমন্ত্রী, সেই বিজেপি সরকার, সেই স্বরাষ্ট্র দপ্তর সন্দেশখালী ইস্যুতে শাহজাহানকে 52 দিন 56 দিন ধরতে পারে না, ছুতে পারে না, ইডির মাথাপাটা সত্য, যা ভূভারতে বিরলতম ঘটনা। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা যেখানে সাজানো ঘটনার অভিনয় করে, সাজানো ঘটনার অভিযোগ করে, তারাই আজকে সন্দেশখালী মহিলাদের ভোটের আগে নিয়ে এসে সস্তা রাজনীতি করছেন। আসলে অপরাধীকে আড়াল করবার চেষ্টা করছেন, গণধর্ষকদের আড়াল করবার চেষ্টা করছেন। শাহজাহানকে বাঁচানোর জন্য একটা রাজ্যের সরকার, একটা রাজনৈতিক দল তার সর্বোচ্চ অর্থ ব্যয় করে জনগণের ট্যাক্সের টাকায় অভিষেক মনু সিংভির মতন আইনজীবীকে ব্যবহার করছেন, যাতে শাহজাহানকে ইডি সিবিআই এর হাতে তুলে না দেওয়া যায়। তার মানে এখানে তো পরিষ্কার তৃণমূলের দৃষ্টিভঙ্গি কি, অভিষেকের দৃষ্টিভঙ্গি কি, মমতার দৃষ্টিভঙ্গি কি। কামদুনি থেকে সন্দেশখালী গণধর্ষকদের পক্ষে তৃণমূল ভূমিকা পালন করছে। যেটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে যে শাহজাহানকে আটকানোর জন্য, বাঁচানোর জন্য, যাতে না তুলে দিতে হয়, তার জন্য যেটা ও বলল, আমার আপনার ট্যাক্সের পয়সায় কেন হবে। শাহজাহান যে রেপুটেড ক্রিমিনাল তাতে কোনো সন্দেহ নেই, রোহিঙ্গাদের এনে বসিয়েছে, খুব ভালো সমাজ সেবক, এইসব কথাবার্তা মমতা দেবী বলেছেন, ভরা সবাই বলেছেন এবং বারবার বলেছেন। শাহজাহানের নামে তো প্রথম অ্যালিগেশন নয়, আমাদের বিজেপির যিনি একজন কর্মী, তিনি ভারত সেবাশ্রম সংঘেরও কর্মী ছিলেন, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছিল চোখের মধ্যে দিয়ে। সেই প্রদীপ মণ্ডলের বাড়ির থেকে যে এফআইআর করা হয়, সেই এফআইআরের প্রথম নামটাই ছিল শেখ শাহজাহানের। 2.5 বছর ধরে তাকে খুঁজে পাওয়া যায়নি, আজকে হঠাৎ মনে হচ্ছে যে আমি একটু আগে আমার তৃণমূলের বন্ধু একটা কথা বলছিলেন, আমি কথাটা প্রতিবাদ না করে পাচ্ছি না। অ্যাজ ইফ দেখানো হচ্ছে পশ্চিমবাংলায় মানে স্কাই রকের মতো একটা বড় একটা দুর্নীতি হলো, অর্গানাইজড করাপশন হলো, সেখানে শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছেন, আর কোনো বিচারপতি রায় দেন? সব বিচারপতি রায় তো আর সব বিচারপতিদের রায়টা সব এখন কম্বলের তলায় লুকিয়ে পড়লো না? হ্যাঁ, আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ও চক্রান্ত করা হয়েছে, তাহলে এগুলো তো এভিডেন্সের উপরে হয়। অভিজিৎ বাবুর বিরুদ্ধে আমাদের চরম অনেক বিষয় আপত্তি আছে, কারণ তিনি একজন নিউট্রাল জায়গা থেকে আজকে আমরা তাকে দেখতাম। তিনি আজকে যখন একটা পার্টিতে গেছেন, সে পার্টির সমস্ত দায়ভার দুর্নীতির ওনাকেই নিতে হবে।
আমরা ওনাকে রাজনীতির ময়দানে স্বাগত জানাচ্ছি, আমরা ওখানে রাজনীতির ময়দানে ধরবো। কিন্তু কথা হচ্ছে যে আজকে শেখ শাহজাহানের প্রসঙ্গটা তুমি তুললে, 56 দিন হয়ে গেল একটা লোককে পাওয়া যাচ্ছে না, তিনি বীর পুঙ্গবের মতো ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ ধরতে পারছে না, সিআইডি ধরতে পারছে না, ইডি মার খাচ্ছে, আর পশ্চিমবঙ্গের পুলিশ জানতে পারছে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ওনার এই চক্রান্তের তথ্য, ছোট ঘটনার তথ্য, বাচ্চা ছেলেদের তথ্য, বাংলার পুলিশকেও অপমানিত করেছে, ওনার সরকারকে অপমানিত কেমন করেছে, বাংলার মানুষকে অপমানিত। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং আপনাদের দেখাবো যে আজকে যখন বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালী যাচ্ছিল সেই সময় নিউ টাউনেই তাদের আটকে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ নিউ টাউন থানায় আটকে থাকেন লকেট চ্যাটার্জি, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পল রায় এবং তার বাইরে মহিলা মোর্চা, তারা অবস্থান বিক্ষোভ করতে থাকে। অবশেষে সন্ধেবেলা তারা ছাড়া পেয়েছেন। দেখাবো ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। সাড়ে 5 ঘন্টা পর মুক্তি পেলেন বিজেপির 4 প্রতিনিধি। বৃহস্পতিবার সকালে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ ও মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এই 4 জন রওনা দিয়েছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। নিউটাউন হাতিশালা ক্রসিংয়ে বিজেপির ওই প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে 4 জনকে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়। থানার গেট আগলে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মীরা। এই সময় এক আধিকারিক থানা থেকে বেরোনোর চেষ্টা করলে তার গাড়ি আটকে দেন বিজেপির মহিলা কর্মীরা। মহিলা পুলিশ কর্মীরা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। দিনভর আটকে রাখার পর সন্ধ্যায় বিজেপির ওই 4 প্রতিনিধিকে মুক্তি দেয় পুলিশ। এই ঘটনায় রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন লকেট অগ্নিমিত্রারা। পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের মহিলাদের সঙ্গে আজকে দুর্ব্যবহার করেছে, খেতে পর্যন্ত দেয়নি, আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং কোনো কাগজ দেখাতে পারেনি। এই আমাদের গ্রেপ্তার বেআইনি ইল্লিগাল ভাবে আমাদেরকে গ্রেপ্তার করেছে এই মমতা ব্যানার্জির সরকার। এরা তৃণমূলের ক্যাডার, এরা কেউ পুলিশ নয়। কৌশিকবাবু, সন্দেশখালীর কিছু জায়গায় 144 ধারা রয়েছে, যেটা প্রতিনিধি দলের তরফ থেকে বলা হয়েছিল যে তারা যেখানে 144 ধারা নেই সেই জায়গায় ভিজিট করবেন, কিন্তু নিউ টাউনের হাতিশালা ক্রসিং সেখানেই তাদের আটকে দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীদের বাসন্তী হাইওয়েতে আটকে দিতে। দেখুন, এটা একটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসন যদি মনে করে যে কোনো একটি জায়গার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেখানে কাউর যাওয়াটা সেখানে আটকানো জরুরি, না হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেটা প্রশাসন করতে পারে। লখিমপুর খেরিকাণ্ড থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে এরকম আমি 100টা জায়গার সারা ভারতে গত 1 বছর 1.5 বছরের মধ্যেই উদাহরণগুলো দিতে পারি যেখানে অন্যান্য কোনো রাজনৈতিক দলকে যেতে দেওয়া হয়নি। ফলে আমি এটা বলবো এটা একটি প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসন মনে করেছে যে কাউর যাওয়াতে সেখানে অশান্তি সৃষ্টি হতে পারে, যে জায়গাটা খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে সেই জায়গাটাকে শান্ত রাখার জন্য এবং দ্রুত স্বাভাবিকতায় রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করার সেটা প্রশাসন নিচ্ছে। এটা একটি প্রশাসনিক সিদ্ধান্ত, এ ব্যাপারে দলের কিছু বলার নেই। বাড়ির থেকে রাত্রি 8টার পরে পিঠে বানানোর জন্য যে নিয়ে যেত শাহজাহান অ্যান্ড কোম্পানি, তাদের জন্য প্রশাসন কিছু ভাবেনি, তারা ওখানে থাকবে, তাদেরকে 51 দিন ধরে রাখা হলো। এবং তারপরে বাবা আরেকবার একটু ভিডিওটা দেখান না দিদি, ওখানে দেখা যাবে শাহজাহান বাবু হেঁটে হেঁটে আসছেন, বাংলার হায়না এবং তার পেছনে বাঘের চামড়া পরা, অবশ্যই কালীঘাট থেকে সাপ্লাই দেওয়া, কালীঘাটে সাপ্লাই দেওয়া বাঘের চামড়া পরা বাংলার হায়না শেখ শাহজাহান হেঁটে হেঁটে আসছে, তার পেছনে উর্দি পরা তৃণমূলীরা পেছনে আসছে মাথা নিচু করে, তাকে গার্ড দিয়ে, গার্ড অফ অনার দিয়ে। লজ্জা করে না? আজকে এই 4 জন মহিলা নেত্রী যদি ওখানে যেতেন কি এমন ঘটনা ঘটতো? ওনারা কি আরেকবার করে পিঠে তৈরি করতে ডাকতেন রাত্রি 8টার পরে? নাকি আপনাদের ওই বসিয়ে রাখা এই রাজ্যের একটা কি যেন মহিলা কমিশন কি যেন আছে, এখন তার অনারেবল বলতেও তো খারাপ লাগে, মামলা টামলা হলে হোক, দেখা যাবে এখন। তো ওখানে গিয়ে বললেন যে না না ওরম তো কিছু হয়নি, আসলে তো ওখানে ওরা লক্ষ্মীর ভান্ডার কিভাবে টাকা রাখতে হয় শেখার জন্য 4 রাত্রি 5 রাত্রি রেখে দিত। আমি সৈকতের কাছে আসি। কালই আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর যে মহিলারা যারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাদের একজন কাল আপনারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে তার বাড়ির সামনে এমনভাবে পুলিশ সারা রাত পিকেটিং করেছে যে তিনি বেরোতে পারেননি, তিনি পাশের বাড়িতে লাফ দিয়ে
তার পায়ে চোট লেগেছে এবং সেই অবস্থায় তারা আসেন এবং রাস্তায় বিভিন্ন জায়গায় তাদের বিক্ষোভ দেখাতে হয়, কারণ তাদের নাকি রাস্তা আটকাচ্ছিল পুলিশ। তার আগের দিন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে তারা থানায় যান, যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারেন। আজকে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সন্দেশখালীর কিছু মহিলা, যারা মিছিলে পা মেলালেন। এরই মধ্যে লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষরা, ফাল্গুনী পাত্ররা, তাদের আটকে দেওয়া হলো। সন্দেশখালী এমন একটা মডেলের ভাবনা চিন্তার ফসল, যেখানে দাঁড়িয়ে কৌশিকদা এখানে একদম ধন্যবাদ কৌশিকদাকে, সত্যি কথাটা একদম জোর গলায় বলে ফেলেছেন। লখিমপুর খেরি থেকে মণিপুর মডেল যেভাবে প্রশাসন ভূমিকা পালন করেছে, এই রাজ্যে সন্দেশখালীতে তৃণমূল বিজেপির কাছ থেকে শিখে একই ভূমিকা পালন করছেন। বিরোধীদের কোনো রকম প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া যাবে না, ঠিক তো? মণিপুরে ঢুকতে দেওয়া হয়নি, হাতরাসে ঢুকতে দেওয়া হয়নি, সন্দেশখালীতেও ঢুকতে দেবে না। মোদি যা করে দিদি তাই করেন, তার ফলে মোদির আজকে প্রতিবাদ আর দিদির আজকে বক্তব্য দুটো একসুরে মিলছে না, কিন্তু প্রোডাকশন, ভাবনা চিন্তা, ফসল সবটাই এক। আমি বলছি সন্দেশখালী মডেল, যে মডেলে বিরোধীদের ফাঁকা করে দাও এলাকায়, পুলিশ রাজ কায়েম করো, রাজীব বাবুকে দায়িত্ব দাও। যে রাজীব বাবু নারদা সারদায় তৃণমূলের সঙ্গে যোগাযোগের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছিলেন, আজকে তিনি দায়িত্ব নিয়েছেন সন্দেশখালীতে ব্যানার্জি পরিবার, তৃণমূল কংগ্রেস, নবান্ন, 14 তলা, এমনকি কালো টাকা সাদা করবার যে একদম লাইভ শুধু দেখ সেখানে বলে নিচ্ছি, আপনাদের গায়ে লাগবে আমি জানি, কারণ বাবু মাস্টার গেছিল, শাহজাহান তার জন্য ব্যথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা পালন করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির যে 4 মহিলা নেত্রী করছেন, তারা যদি একবার সেই সময় লখনৌ এয়ারপোর্টের ঘটনার প্রতিবাদ করতেন, তারা যদি একবার মণিপুরের ঘটনার প্রতিবাদ করতেন, তারা যদি একবার হাতরাস, উন্নাও, একের পর এক ঘটনার একবার প্রতিবাদ করতেন, কিছুদিন আগে, বেশি দিন না, রাজস্থানে দলিত নাবালিকার উপর যে অত্যাচার হয়েছে, সেক্ষেত্রে যদি একবার প্রতিবাদী চরিত্র পালন করতেন। আসলে শাসক তৃণমূল হোক বা বিজেপি, তাদের পলিটিক্যাল রাজনৈতিক ফায়দা, যে আগুনে ছাকা যাবে রুটি খেতে পারবে, তারা সেই আগুনে সেকতে চায়। দিদি সবাই সন্দেশখালী নিয়ে রাজনীতি করতে চায়, অপরাধী সাজা এরা চায়। আমি আসবো, আমি তার আগে একটু দেখাবো যে রাজ্য রাজনীতিতে ফের ফুল বদল। যে সময় দাঁড়িয়ে বিজেপি শিবিরে রীতিমতো সেলিব্রেশনের আবহ, কারণ তাপস রায় তিনি গতকাল যোগ দিয়েছেন বিজেপিতে। রাত পোহাতে না পোহাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। ঠিক সেই সময় নীরবে বিজেপির মুকুটের পালক ঝরল এবং মুকুটমণি অধিকারী তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কেউ ঘুণাক্ষরে তার আঁচ পায়নি, অন্তত আপাতভাবে সেটাই বোঝা যাচ্ছে। জাস্ট 5 দিন আগে প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভায় জলজল করেছে মুকুটমণির উপস্থিতি। দেখুন। 2রা মার্চ প্রধানমন্ত্রীর মঞ্চে বিজেপি নেতাদের ভিড়ে তাঁকেও দেখা গিয়েছিল। 7ই মার্চ সেই মুকুটমণি অধিকারী তৃণমূলের মিছিলে হাঁটলেন। শুধু মিছিলে হাঁটা নয়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগও দিলেন। রাজ্য রাজনীতির ফুল বদলানো জনপ্রতিনিধিদের মধ্যে সর্বশেষ চরিত্র রানাঘাট দক্ষিণের বিধায়ক। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। এরপর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে বেশ কিছুক্ষণ অভিষেকের পাশেই হাঁটেন। মিছিল শেষে ধর্মতলার মঞ্চে উঠে ফের হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। তৃণমূলের সঙ্গে 23 বছরের সম্পর্ক ছিন্ন করে বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। তার 24 ঘন্টার মধ্যেই মুকুটমণির দল বদলে রানাঘাটের মুকুট হারালো গেরুয়া শিবির। নদিয়ার মানুষের জন্য কাজ করতে চাই, এটাই মূল উদ্দেশ্য। বিজেপি থেকে কাজ করতে পারছিলেন না? বিগত 5 বছরে কিছু কাজ হয়নি, লিটারেলি। সেখানে কোনো উন্নয়ন করেনি বিজেপি, সরকার নেই, এমএলএ এমপিদের কাজ হয়নি, সাধারণ মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি পালন করতে পারছি না। এদিন দল বদলের পরই মুকুটের বিরুদ্ধে থাকা বধূ নির্যাতনের পুরনো অভিযোগ সামনে এনে আসরে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, মহিলা দিবসের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছে দেখুন। তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত। বিয়ের 11 দিনের মাথায় ওর স্ত্রী অভিযোগ করেছিলেন। হঠাৎ করে তাকে মহিলাদের সম্মান জানানোর মিছিলের পোস্টার বয় করে দিল তৃণমূল। কোন কারণে তৃণমূলের মিছিলে হাঁটে সেটা মানুষ বোঝে। পরিস্থিতির বাধ্যবাধকতায় ওকে এখন মিছিলে হাঁটতে হচ্ছে। সবার এগেনস্টে কেস থাকে, সবাই সম্মানীয় ব্যক্তি, সবার এগেনস্টে হাজারো কেস থাকে। আমার এগেনস্টে খুব কম সংখ্যক কেসই আছে, বেশিরভাগ কেসই ভুয়ো। সরকারি হাসপাতালে চাকরি ছেড়ে 21-এর বিধানসভা ভোটে পদ্ম প্রতীকে প্রার্থী হন মুকুটমণি। রানাঘাট দক্ষিণ থেকে জিতেও যান। অনেকেই ভেবেছিলেন এবার লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে চিকিৎসক বিধায়ককেই প্রার্থী করবে বিজেপি, কিন্তু গেরুয়া শিবিরের তরফে আবার জগন্নাথ সরকারকেই টিকিট দেওয়া হয়।
এরপরেই মুকুটমণির ফুল বদলে দুয়ে দুয়ে চার করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রকৃত যে বিজেপি সে কখনো বিজেপি ছেড়ে যায় না। সামনের যে ভোট তাতে আরো বেশি করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দেবে এবং তারা বিজেপির পক্ষে ভোট করবে। সৌমেন রায়, তাপস রায়ের পর এবার মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে ফের ফুল বদলের নজির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি সম্বিতের কাছে শুরুতে আসবো। সম্বিত, আমরা যারা সাংবাদিক তারা ভোট এলে একটা অ্যাড্রিনালিন রাশ সেটা বোধ করি, খুব ভালো করেই আমরা সেটা বোধ করি। কিন্তু খুব ইন্টারেস্টিং, এটি ভোট আসছে এর একটা অন্যতম ইন্ডিকেশন হচ্ছে আবার এই সমস্ত সেন্টেন্সগুলো যে দলে থেকে কাজ করতে পারছি না, এই লাইনগুলো আবার শোনা যাচ্ছে। সম্বিত, সেটাই হয়ে থাকে। মানুষের কাজ করার যে উদগ্র বাসনা, সেটা কোনো একটি রাজনৈতিক দলে না গেলে হয় না। এবং সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল তাকে লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে দাঁড় করাবেন না, সেটা যখন ঠিক হয়ে যায় তখন তিনি আর কাজ করতে পারেন না, বা যখন আভাস পান তখন কাজ করতে পারেন না। তাপস রায় সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে, একটি ভালো কাজ করেছেন যে বিধায়ক পদ থেকে ইস্তফাটা দিয়ে এসেছেন। মুকুটমণি অধিকারী তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফাটা দিয়ে এবং শুভেন্দু অধিকারীও কিন্তু 2020 ডিসেম্বর যোগ দেওয়ার আগে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। অ্যাবসলিউটলি সেটাই করা উচিত, কারণ এরা জিতবেন একটি দলীয় প্রতীকে, তারপরে ভাব করবেন যে না না আমি তো ওই প্রতীকে জিতিই নি, বা আমি তো আমার নিজের ক্ষমতায় জিতেছি। এরা নিজের ক্ষমতায় যদি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান, কারো জেতার ক্ষমতা নেই। তো কাজেই এই যে ভাওতাবাজিগুলো চলে প্রত্যেকটা রাজনৈতিক দলেই এটা রয়েছে, যে যেখানে সুযোগ পাচ্ছে একে দলে টেনে নিচ্ছে। এইগুলো হচ্ছে এক ধরনের ওই ধাক্কা দেওয়া যায় কি, যে একটা গিমিক, একটা প্রচারের আলো, তোমরা আমার কাছ থেকে তাপস রায়কে নিয়েছো, আমরা তোমার কাছ থেকে মুকুটমণি অধিকারীকে নিলাম। তাতে কি লাভ হবে? একটু লাভ হয়তো আছে, যে একটা মতুয়া ভোটের অঙ্ক রয়েছে রানাঘাটে। যদি সত্যি তাকে প্রার্থী করা হয়, জানি না আমরা সেটা তৃণমূল প্রার্থী করবে কিনা তাকে, তাহলে মতুয়া ভোটে কিছু ভাগ বসাতে পারে তৃণমূল, যেটা গতবার একচেটিয়া ভাবে বিজেপি ওই এলাকা থেকে পেয়েছে। সেই সব অঙ্ক হয়তো আছে ঠিকই, কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা তিনি একটা প্রতীকে দাঁড়িয়ে, একটি দলের হয়ে দাঁড়িয়ে প্রচার করে সেই নির্বাচনে জিতলেন, তারপরে তিনি তারা যাকে নির্বাচিত করলো তাদেরকে তিনি এরকম ভাবে জনগণের ম্যান্ডেটটাকেই তো অস্বীকার করা হলো। এক্স্যাক্টলি, জনগণ কত জনগণ রয়েছেন, যারা নাগরিক রয়েছেন, যারা তার বুক দেখে ভোট দিয়েছে। একেবারে আমি আসবো সম্বিত যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুলেছে কৌশিক বাবু, যে আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখেছি, তাপস রায়ের ক্ষেত্রেও দেখেছি যে তারা বিধায়ক পদে ইস্তফা দিয়ে ফুল বদল করেছেন। এটা সংসদীয় গণতন্ত্রে একজন সিটিং এমএলএ, তিনি সেদিনও থাকলেন প্রধানমন্ত্রীর সভায়, আজকে হঠাৎ দেখা গেল যে তিনি তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটছেন। দেখুন, এটা তো মুকুটমণি অধিকারী নিশ্চিত করেই উনি সিদ্ধান্ত নেবেন, এবং আশা করি উনি দ্রুতই সিদ্ধান্ত নেবেন যে উনি আমার এক বিধায়ককে নিয়েছো, আমরা আরেক বিধায়ককে নিয়ে নিচ্ছি। না, আমরা যদি বিধায়কের পাল্টা বিধায়ক, আমি আপনাকে বলি মৌপ্রিয়া দেবী, যে আমরা যদি পাল্টা করতে যাই তাহলে এখনই বিজেপির 15-16 জন চলে আসবে। সুতরাং আমরা পাল্টা না, আমরা ওই রাজনীতিতে আমরা এমনিও জিতবো, আমাদের পাল্টার দরকারই নেই, আমরা এমনিও জিতবো। আমি শুধু একটা কথা বলছি, শুভেন্দু অধিকারীর দ্বিচারিতাটা দেখুন। উনি 5 দিন আগে প্রধানমন্ত্রীজির সভায় বসেছিলেন, শুভেন্দু অধিকারী তখন জানতেন না যে 11 দিনের মাথায় কেসটা ছিল। ভ্যালিড পয়েন্ট। আমি ঠিক এখানে দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে বিয়ের 11 দিনের মাথায় গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত মুকুটমণি অধিকারী, অত্যন্ত সিরিয়াস অভিযোগ, গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত। আমার কথা হচ্ছে যে আজকে সকালে তৃণমূল কংগ্রেসে পা দেওয়ার আগে পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু অধিকারী বা তোমরা কেউ কোনো কথা বলনি। দেখো, প্রধানমন্ত্রীর মঞ্চে তিনি আলো করেছিলেন। মৌপিয়াদি, একটা কথা বলি, আমরা যারা সাংগঠনিকভাবে একটা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকি, একটা কোনো বিচারধারার সঙ্গে যখন যুক্ত থাকি, তখন সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য আর দলীয় অনুশাসন, এই 4টি জিনিস আমাদের জীবনের শেষ কথা। কিন্তু একজন যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মতো একটা অভিযোগে, ঠিকই অভিযোগ মানেই দোষী প্রমাণিত নয়, কিন্তু সেই অভিযোগকে যদি এখন তোমরা হাতিয়ার করো, তাহলে তো উল্টো দিকে আঙুলগুলো তোমার দিকেই আসবে। আমি আবারও বলছি যে এই 4টি বিষয়, অর্থাৎ সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য আর দলীয় অনুশাসন, এই 4টি নিয়েই আমরা ঘর করেছি। এর বাইরে যদি কেউ টিকিট না পেয়ে দল বদল করেন,
তিনি কেন দলবদল করছেন, কি কারণে করছেন, জনতা এটা বুঝতে পারে। আপনি বলুন না, 2019 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওর জিডিএমওর যে সার্টিফিকেট ও রেজিগনেশন দিয়েছিল, মুকুট আমার খুব কাছের ভাইয়ের মতন, তাই জন্যই বলতে পারছি। ও আমার কাছে অনেকবার এই নিয়ে দুঃখ প্রকাশও করেছে যে আমাকে ওইটা করতে দিল না। ওকে তো আমরা লোকসভার সিট দেবো বলে ভেবেছিলাম, তো যখন ও করতে পারলো না তখন জগন্নাথ দাকে আমরা দাঁড় করাই, কেন আর আমাদের প্রার্থী সেই সময় ছিল না। তারপরে সেইটা 2021-এ আমরাও তো ওকে আরেকবার টিকিট দিয়েছি। 21-এ তো আর লোকসভা হয়নি, বিধানসভা হয়েছে, তাতেও জিতেছে। আমাদের প্রতীকে ওকে জিতিয়ে আনা হয়েছে। আমাদের ছেলেরা প্রাণ হাতে করে ভোট করেছে সেই সময়। 21-এর নির্বাচন তোমরা জানো যে যেখানে প্রচণ্ডভাবে মারামারি হচ্ছে সেখানে ও জিতেছে। তো ন্যাচারালি আমাদের সাংগঠনিক পরিকাঠামোকে ব্যবহার করে ভোটে জিতেছে, ও জিতেছে এবং ও ভালোই জিতেছিল। এবং তারপরে ও আরও অদ্ভুত ব্যাপার, যে ছেলেটি বা যে ভদ্রলোক 5/4/2022-এ একটি ঘটনা ঘটেছিল নদিয়ায়, একটি 14 বছরের তো মতুয়া ভোটের সামনে থেকে মতুয়া ভোটকে লিড করে এসেছিল, তা 14 বছরের একটি নাবালিকা ধর্ষিতা হয় 2022-এ। মুকুট সেই সময় একটা টুইট করে, সেই টুইটে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে আক্রমণ করা হয় এবং করেছিল, এবং এটা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই ব্যক্তি যে কিনা মতুয়াদের মেয়েদের সম্ভ্রমকে মানে যে সম্ভ্রম যাচ্ছে, এই ধর্ষণ হচ্ছে, তাকে লুকোনোর চেষ্টা করছেন এবং তার অভিযুক্তদের লুকোনোর চেষ্টা করছেন। অন দ্য কাউন্টার পার্ট 26/6/2023 রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এইমসের কি সব যেসব ওই তৃণমূলের লোকেরা বলে বেড়ায় আমাদের লোকেদের নামে, আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে, মুকুট 2 নম্বরই করেছে, কিন্তু ওর এই মুহূর্তে ওর দলের লোকেরাই ওর বিরুদ্ধে বলেছিল, তারাও অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ইউজ করেছিল। আমার কথা হচ্ছে যে দেওয়ালের ওপরে দাঁড়িয়ে থাকা, এখন এই যে কথাটি সম্বিত ভাই বললেন যে যতক্ষণ টিকিট পাচ্ছি না ততক্ষণ কোনো অসুবিধা হচ্ছে না, যেই আমি টিকিট পেলাম না সঙ্গে সঙ্গে অসুবিধা হচ্ছে। মানুষ এগুলো যেই টিকিট পাচ্ছে না বিধায়ক পদে যদি ইস্তফা দিয়ে আসে দলবদল, সেই মুহূর্তেই হচ্ছে গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত মুকুটমণি অধিকারী। সেই প্রসঙ্গ নিয়ে এতদিন তিনি যে দলের জনপ্রতিনিধি ছিলেন তারাই সোচ্চার হচ্ছেন। এটা প্র্যাকটিক্যালি দলবদল হচ্ছে। ওকে প্লেয়ারকে লিনিয়ার নিচ্ছে, এমন তো নয় ইস্টবেঙ্গলে যে খেলছে সে পরের সিজনে মোহনবাগানে খেলতে পারে না। আমি দেবজিৎদার কথাটা শুনছিলাম, কি সুন্দর বক্তব্য রাখছেন, আরএসএস-এর অনুশাসনের মতন কথা বলছিলেন। আচ্ছা দেবজিৎ, এই ফিলিংসটা বরানগরের লোকেদের জন্য হয় না তৃণমূলের কর্মীদের প্রতি? আচ্ছা এই ফিলিংসটা আপনার আসানসোলের কর্মীদের প্রতি হয় না? কিংবা আপনার দলে যখন এমএলএ রিক্রুট হয় সৌমেন বাবু, তখন আপনাদের ফিলিংসটা হয় না? তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আপনারা এখানে যে অভিনয়টা করেন, তৃণমূল যে অভিনয়টা মার্কেটে করছে আর আপনারা যে অভিনয়টা স্টুডিওতে বসে করছেন, দুটোই এক ফসল। যে ফসলের মধ্যে দাঁড়িয়ে দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় আজকের দিনে ধর্মনিরপেক্ষতার পোস্টার বয় হয়, মতুয়াদের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তি, মানে বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান, বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান বলছেন তো আপনারা, আর সেই মোদির পাশে গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত একজন এমএলএ বসে রইল, তখন আপনারা দেখতে পান ভাই। আর একইভাবে তৃণমূল কংগ্রেসের কৌশিক বাবু আজকে যেদিকে আঙুল ইন্ডিকেট করলেন, আপনারাও সুযোগ পান না যে ভুল করছে। একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরছি এ প্রসঙ্গে আলোচনায়, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি এই মুকুটের পালক ঝরে যাওয়া নিয়ে, নতুন মুকুট জোড়া ফুলে মুকুটে শোভিত হওয়া নিয়ে সৌম্যদার কাছে না, তোমরা অনেক আশ্চর্য হও, আমরা আশ্চর্য না। ভারতবর্ষে প্রথম দলবদল মানে শ্বাসকষ্ট হচ্ছিল বলে বিভীষণ দলবদল করেছিল, রাম দলবদল করিয়েছিলেন, কারণ রাবণের সাথে থেকে কাজ করতে পারছিল না, রামের দলে চলে এসেছিল। তো এখন এখানে কৃষ্ণ কল্যাণীবাবু মুকুলবাবুরা বলতে পারবেন যা বিজেপি তাই তৃণমূল। তো আমাদের এটা বলার কিছু নেই। এখন দেখো, সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে আরএসএসের বাগানে তো ফুল, একটা জোড়া ফুল, একটা পদ্ম ফুল, তো এদিক ওদিক হতেই পারে, তো যেটা তোমার পছন্দ সেটা নাও। উনি গেছেন তো কী হয়েছে, এরকম আমরা অনেক দেখেছি, তোমাদের রেজিস্টার রাখতে হয়েছে কে কোন দলে, সকাল বিকেল রাত্রি। তো আমার কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং, কালকে একটা কথা সুদীপবাবু কোনো একটা গণমাধ্যমে বলেছেন যে সুদীপবাবু নাকি ইডি পাঠাচ্ছেন, তাপসবাবু বলছেন সুদীপবাবু ইডি পাঠাচ্ছেন, আর কত পাওয়ারফুল সুদীপবাবু, মানে ইডি পাঠানোর মতো ক্ষমতা রাখতে পারে। তাহলে এইসব খুব সাধারণ বিষয়। আবার বলছেন 2 তারিখ 4 তারিখ 7 তারিখ ফেব্রুয়ারি মাসে আমাকে আমার দলের লোকেরা বলছে সুদীপবাবু চক্রান্ত করে মিষ্টি বিতরণ করছে, বলছে যাও ইডি চলে যাবে তোমার বাড়িতে। আবার তারপর আবার বলছেন যে আমি বললাম, অভিযোগ করলাম সাংসদকে,
সৌগত রায়কে, যে আপনি কমসে কম প্রতিবাদ করুন। বলবো কি, আমাকে তার পেছনে আমার পেছনে নারদা পাঠিয়ে দেবে, নারদা স্টিং অপারেশন। তো এই তো হচ্ছে তৃণমূল আর বিজেপি। তো এই বিজেপি দ্বারা ভাই আমার সময়টা ক্লোজ করতে দাও প্লিজ। তো এই হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল আর বিজেপি কখন কোথায় যাবে। মানে 90-এর দশকে 80-র দশকে ফুটবলের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের দল বদলের মতো একদম প্রফেশনাল, দে আর ভেরি প্রফেশনাল। যখন তখন এদিক ওদিক চলে যাবে, যখন তখন খেলাটাই হচ্ছে বড় কথা। ওরা 12 এখন ওরা এবার তুমি যে বলছিলে না যে রাজনীতিতে মানে রেজিগনেশন দিয়ে আসা উচিত, রাজনীতিতে একটা কথা হচ্ছে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। এরা হচ্ছে রাজনৈতিক চোর। এরা মানুষকে ধোকা দিচ্ছে, কর্মীদের ধোকা দিচ্ছে, নিজের দলকে ধোকা দিচ্ছে। এদের থেকে সমস্ত দলের দূরে থাকবে। কৌশিকবাবু, এই মুকুটমণি অধিকারীকে নিয়ে আপনারা অতিরিক্ত কি পাবেন? দেখুন, আমরা কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু পাওয়া বা না পাওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধও করি না বা কাউকে রিজেক্টও করি না। উনি তো যার বিরুদ্ধে আপনারাই, আপনাদের একের পর এক মুখপাত্র নেতা যারা এক্স হ্যান্ডেল থেকে সোচ্চার হয়েছিলেন, তাকে আবার ফিরিয়ে নেওয়া হলো। এখন আপনারা কি মনে করছেন যে না, মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সেগুলো অসত্য? দেখুন, যখন আপনার এখানে আমার পাশে ভাই দেবজিৎ বসে আছেন, যিনি আইন বিশেষজ্ঞ, হ্যাঁ না আমি বলি এবার, দেখুন একটা অভিযোগ যখন ওঠে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, সেই অভিযোগটা সত্য কিনা সেটা কিন্তু বলে কোর্ট, যখন সেটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যায়। এবার কোর্ট যখন একজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো, তখন আইন অনুযায়ী তার সাজা হয়, সে যে দলেই থাকুক না কেন। মুকুটমণি বাবু কেন আসতে চাইছেন, উনি অন ক্যামেরা বললেন, আপনারাও চালিয়ে দেখালেন যে উনি কাজ করতে পারছিলেন না, সেই জন্য। এইবার আমি একটা কথা প্রশ্ন তুলবো এখানে, জাস্ট একটা কথা। দেবজিৎ যে 4টে পয়েন্ট বলেছিল, সেকেন্ড পয়েন্টটা খুব সংক্ষেপে, সেকেন্ড পয়েন্টটা যে মতাদর্শের প্রতি আনুগত্য, আমি একটা খুব তাত্ত্বিক প্রশ্ন দেবজিৎকে করতে চাই। ও দীর্ঘদিনের বিজেপি করে, বিজেপি গত 40 বছর ধরে বলে পার্টি উইথ এ ডিফারেন্স। আচ্ছা, একটা পার্টি উইথ এ ডিফারেন্সে একদিনের মধ্যে এসে যার গত 50 বছর বিরুদ্ধ মতাদর্শ ছিল, সে কি প্রার্থী হতে পারে? এই প্রশ্নের উত্তরটা দিন তো। আমি কিন্তু কর্মী হওয়ার কথা বলছি না, প্রার্থী হওয়ার কথা বলছি। নিজে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, কি অসুবিধা? না, আমি তো প্রশ্নটা এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হতে পারে যদি বহুদিনের রাজনৈতিক কর্মী, তিনি যদি রাজনীতিটার সম্বন্ধে সম্যক ধারণায় থাকেন, তারা যদি এসে যদি শরণাগত হন, তাহলে কোনো রাজনৈতিক দল তাকে আশ্রয় দিলেও দিতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ধান খেতে ধুতি তুলে দৌড়তে দৌড়তে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ফোন করা করানো, তাকে আচমকা দলে নিয়ে নেওয়া, আমি যেটা বলছি সেই দলের যার কথা বলছো দেবজিৎ, মানুষ রঞ্জন ভূঁইয়া, তিনি যখন ধান খেতে দৌড়েছিলেন সেই সময় কিন্তু ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। মানুষ রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে ছিল আমি বলছি আপনারা বিজেপি সব এমএলএ সাফ করে দিতে পারেন, দয়া করে এই স্লোগানটা দিন, বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা এই তৃণমূল বিজেপি যাত্রাপালা থেকে মুক্তি চায়। আমরা 2021-এর আগে দেখেছিলাম যে রীতিমতো যাওয়া আসা, স্রোতে ভাষা। 2021-এর নির্বাচনের পর যাই নিয়ে অনেক রাজনৈতিক আলোচনা হয়েছে, দু দলের পক্ষেই বিভিন্ন সময় ইন্ট্রোস্পেক্ট করা হয়েছে যে এরকমভাবে রীতিমতো পাইকারি হারে অন্য দল থেকে লোক নেওয়া, সেটা ফলদায়ক হয়েছে নাকি ফলদায়ক হয়নি। কিন্তু 2024-এর আগে দাঁড়িয়ে অন্তত গত এক সপ্তাহের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ইঙ্গিত দিচ্ছে যে আবারও বিভিন্ন দলে থেকে কাজ করতে না পারার লোকের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। কয়েকদিন হয়তো এই নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আগামী দিনে। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।